হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 10 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ মাধ্যমিক 2026। তোমরা পরীক্ষা দিয়ে চলেছো। এবছরে তোমাদের 2026 সালে মাধ্যমিক অঙ্ক পরীক্ষা তোমাদের ভালো হতে চলেছে, কারণ প্রদীপ স্যার সব অঙ্ক ভালো করে শেখাচ্ছে। তোমাদের দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ আজকে আমাদের শেষ ক্লাস। তো তোমাদের যে ক্লাসটা আজকে নিয়ে এসেছি আমি, দেখো মাধ্যমিক 2026 রায় ও মার্টিন ফার্স্ট সামেটিভ স্কুল 32 পেজ নাম্বার 125 126। তো আমরা ফার্স্ট সামেটিভের সবগুলো ক্লাস দেওয়া কমপ্লিট। আজকে আমাদের শেষ ক্লাস। তো শেষ ক্লাস শেষ করার পর তোমরা ভালো করে পরীক্ষা দাও, এবং কাদের পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্ট কবে শেষ হচ্ছে তোমরা কমেন্ট আমাকে জানাবা, কারণ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা ফার্স্ট সামেটিভ পরীক্ষা শেষ হওয়ার পরেই আমরা কিন্তু ক্লাসের অঙ্ক সেকেন্ড ইউনিট টেস্টের গণিত অঙ্ক আমরা শুরু করে দেবো। তো ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবা। তাহলে তোমাদের যে 32 নম্বর স্কুলটা আছে, স্কুলের নাম এখানে দিয়েছে তারা সুন্দরী বালিকা বিদ্যা ভবন। তো স্কুলটা করাবো তোমাদের বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা। এই বইটা হাতে নাও, বইটা খুলো, প্রশ্নগুলো বুঝো এবং একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করো। তাহলে শেষ ক্লাস আছে, ভালো করে অঙ্কগুলো বুঝো। যার শেষ ভালো তো সব ভালো, ভালো করে অঙ্ক বুঝতে হবে। তাহলে আমরা তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের শেষের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নেব। তো 1 নম্বর প্রশ্নটা বলছে, এক ব্যক্তি ব্যাংকে সরল সুদে কিছু টাকা জমা রাখেন। ওই মূলধন x বছরে দ্বিগুণ হলে ওই মূলধন 4 গুণ হবে কত বছরে? আচ্ছা, তা দেখো এখানে কিছু টাকা, আমরা কিছু টাকাটা যেটা আসল আমরা ধরে নিব, ধরি আসল। তাহলে x বছর সময় বলে দিয়েছে, তাহলে আসলটাকে আমরা p টাকা ধরে নিলাম। তাহলে এখানেও দেখো x বছরে দ্বিগুণ হবে, মানে সুদ আসলটা, সুদ আসল। তো সুদ আসল যেটা p টাকা দ্বিগুণ হয়ে যাবে x বছরে, সেটা কত হয়ে যাবে? 2p টাকা হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু সুদ পেয়ে যাব। আসল আর সুদ আসল জানা থাকলে সুদ পাবো, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দাও, তাহলে সুদ হয়ে গেল আমাদের p টাকা। তাহলে আমাদের সূত্র I সমান PTR/100। I সুদ যেটা আমরা p পেয়েছি, আর আসলটা p ধরেছি, এটা p থেকে যাবে, আর সময়টা বলেছে tx বছরে, তাহলে x, আর সুদের হার 8টা কিন্তু এখান থেকে বের করবো আমরা। p কেটে দেবো, এখানে 1। তাহলে এখানে দেখো আমাদের যে r এর মানটা কত পেলাম, এখানে 100/x পাবো, 100/x, এটা আমাদের r। এবার বলেছি দেখো কত বছরে, তাই না, ওই মূলধনটা 4 গুণ হবে, সেটা কত বছরে? তা আমরা লিখব ধরি y বছরে 4 গুণ হবে, মানে এই যে p টাকাটা 4 গুণ হবে। তাহলে অতএব সুদ আসল 4 গুণ বলতে সুদ আসল p টাকাটা 4 গুণ হয়ে যাবে, সুদ আসলটা হয়ে যাবে আমাদের কত? 4p টাকা। তাহলে এখান থেকে আবার সুদ পেয়ে যাব আমরা, সুদ আসল থেকে আসলটা বাদ দেব। তাহলে আমাদের দেখো আমাদের সুদটা হয়ে যাবে 4p থেকে p বাদ দাও 3p টাকা, এটা হয়ে গেল আমাদের সুদ। তাহলে আবার আমরা সূত্র প্রয়োগ করব, I সমান PTR/100। সুদ এখানে দেখো 3p, আর এখানে আসলটা p আছে আমাদের, t সময় যেটা y বছর ধরেছি, t এর জায়গায় y, আর r এর মানটা বের করলাম, r হচ্ছে 100/x, আর নিচের 100টা 1/100 করলাম, 100 কেটে দেবো, এখানে p কেটে দেবো। তাহলে দেখো এখানে y এর মানটা বের করতে হবে। তাহলে y এর মানটা আমরা কত পাবো? এই যে xটা 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে y এর মানটা হয়ে যাবে কত? 3x। তাহলে আমাদের কিন্তু 3x বছরে কী হবে? 4 গুণ হবে, এই যে 3x বছরে, অ্যান্সারটা কিন্তু 3x। তো 3x বছর দেখো তো আমাদের বি নাম্বার অপশানে আছে, তাহলে উত্তরটা আমাদের বি নাম্বার। দেখো 2 প্রশ্নটা আমরা বলেছি, চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 6 বছরে দ্বিগুণ হলে 8 গুণ হতে কত সময় লাগবে, এটা বের করতে বলেছে। আচ্ছা, কোনো আসলটা আমরা ধরে নিলাম x টাকা। এবার দেখো আমাদের যেটা দ্বিগুণ বলেছে সমূল চক্রবৃদ্ধি, যেটা সমূল চক্রবৃদ্ধির সূত্র কত? সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে p × 1 + r/100 হোল টু দ্য পাওয়ার n, তাই না? এটা এই সমূল চক্রবৃদ্ধি আমাদের দেখো বলে দিয়েছে যে দ্বিগুণ বলতে এই যে x এর দ্বিগুণ মানে 2x হয়ে যাবে। এখানে মান বসাবো, আসল হচ্ছে আমাদের এখানে x, 1 + r/r হচ্ছে সুদের হার, আর এখানে দেখো আমাদের এখানে বলেছে 6 বছরে, তাহলে n এর জায়গায় আমরা 6 বসিয়ে দেবো, আর যে 2x, x কেটে যাবে, তাহলে 1 + r/100 হোল টু দ্য পাওয়ার 6 সমান 2। একে আমরা 1 নং নাম রেখে দিলাম। এবার বলেছে কত বছরে 8 গুণ হবে, তা আমরা লিখব ধরি y বছরে 8 গুণ হবে, 8 গুণ হবে, ঠিক আছে? y বছরে 8 গুণ হবে বলতে দেখো সমূল চক্রবৃদ্ধি যেটা p × 1 + r/100 হোল টু দ্য পাওয়ার n,
এটা হবে 8 গুণ মানে 8x হয়ে যাবে। তো এখানে মানগুলো বসাবো। পি হচ্ছে আসল এক্স 1 প্লাস r/100, আর এখানে সময়টা আমরা y বছর ধরেছি, এনের জায়গায় y দিয়ে দেবো, আর 8x x কেটে দেবো 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার y, আর 8কে আমরা 2 এর কিউব লিখে দেবো। ঠিক আছে, 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার y। দেখো এখানে 2, এই 2 এর জায়গায় 2 এর মানটা বসিয়ে দেবো, যেখানে 2 আছে। তা 2 এর মান কত? 1 প্লাস r/100, আর পাওয়ার এখানে 6 আছে, আবার এখানে পাওয়ারে 3 আছে, তাহলে 6 আর 3 কী হবে? গুণ হয়ে যাবে, 6 3 18 হয়ে যাবে এখানে। তারপরে দেখো মূল সংখ্যা সমান আছে, তাহলে পাওয়ারটা সমান হয়ে যাবে। তো এখানে y সমান আমরা কত? 18 পেয়ে যাব। তাহলে এই যে 8 গুণ হবে কত বছরে? 8 গুণ হবে আমাদের 18 বছরে। এই যে অ্যান্সারটা 18 বছর। তাহলে 18 বছর দেখো অপশান কত নম্বর আছে? সেটা আছে বি নাম্বারে, অ্যান্সারটা বি নাম্বার। 3 প্রশ্ন দেখো, আমাদের দেওয়া আছে s² - 3x + k = 8। তো বলছে এই সমীকরণের বীজদের গুণফল -2 হলে k এর মান বের করতে বলেছে। আচ্ছা, তো আমরা সমীকরণ আগে সাজিয়ে নিই, 8টাকে বাঁদিকে নিয়ে আসবো, বা s² - 3x + k - 8 = 0। এখন বীজদের গুণফল আমরা বের করব, বীজদ্বয়ের গুণফল। বীজদের গুণফলের সূত্র সেটা হচ্ছে আমাদের c/a। c হচ্ছে দেখো k - 8, আর a তো এখানে 1, আর বীজদের গুণফল আবার বলে দিয়েছে কত? -2। এই যে দেখো, তাহলে এটা সমান -2, তো এখান থেকে k এর মানটা পেয়ে যাবো। k সমান দেখো কত হবে? দেখো -2, এটা +8 হয়ে যাবে, তাহলে k সমান আমরা পেয়ে যাবো 6। তো দেখো k এর মান 6, এটা কত নম্বর অপশানে আছে? সেটা ডি নাম্বার আছে, তো সেটা আমাদের ডি নাম্বার। তো 4 প্রশ্নটা আমাদের দেওয়া আছে 2x = 3y = 5z। তাহলে আমাদের মান বের করতে বলেছে x = y = z, এর মান কত হবে? তো দেখো আমরা কী করছি, এই যে x/1/2, এই যে 2টাকে নিচে যদি নামাই তাহলে 1/2 নামাবো। এটাকে যে সরল করো আবার কী হবে? আবার 2x ফিরে আসবে, তাহলে 2x এটা লেখা যায়। একইভাবে এখানে y রেখে 1/3 করে দিলাম, আর z রেখে 1/5 করে দিলাম। এবার দেখো এই যে x এর জায়গায় এখানে সমান x এর জায়গায় 1/2 বসাতে পারবো, এই দুটো পাতা আছে। y জায়গায় 1/3 বসিয়ে দেবো, আর z এর জায়গায় 1/5 বসিয়ে দেবো। আচ্ছা, এই অঙ্কটা তোমরা এখানে কে ধরে করতে পারো, কে ধরে x এর মান y মান z এর মান বের করে এখানে বসিয়ে করতে পারো। তো আমরা এটাই করে দেবো, ঠিক আছে? এইভাবে করা যায়, এভাবে করলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। এখন দেখো আমাদের এই যে আছে অনুপাতগুলো পূর্ণসংখ্যায় গণিত হবে। তো দেখো পূর্ণসংখ্যা করার জন্য 2 3 5 এদের লসাগু করতে হবে। তাহলে 2 3 5-এর লসাগুটা আমরা কত পাবো? এটা লসাগুটা আমরা 30 পেয়ে যাব। তো চলো আমরা 30 দিয়ে সবাইকে গুণ করব, হরগুলি লসাগু দিয়ে সবাইকে গুণ, 1/3 এটা। আচ্ছা, 30 দিয়ে গুণ হবে, আমি 15 দিয়ে গুণ করে যাচ্ছি, 30 দিয়ে গুণ হবে, 30 দিয়ে গুণ, 1/5 গুণ করবো 30। এখানে কাটাকাটি করে এটা 15 পেয়ে যাব, এটা কাটলে এখানে 10 পেয়ে যাব, এটা যদি কাটি এটা 6 পেয়ে যাব। তো আমরা পেয়ে গেলাম 15:10:6। তো এটাই আমাদের অ্যান্সার। দেখো অপশানে মিলেছে কত নম্বরে? আমাদের এটা বি নাম্বার অপশানে মিলেছে, তাহলে অ্যান্সারটা বি নাম্বার। দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জে এর দৈর্ঘ্য 10 সেমি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জে এর দূরত্ব কত হবে? দেখো আমরা ছবিটা এঁকে বুঝি। এই যে আমাদের একটা বৃত্ত আছে, আর বৃত্তের একটা জে বলেছে, আমরা একটা জে নিলাম, এখানে আমরা কেন্দ্রবিন্দু দিলাম, কেন্দ্রবিন্দু ও নাম দিয়ে দিলাম, আর এখানে নামগুলো এখানে উল্লেখ করে দেয়নি, তাহলে আমরা নিজের মতো করে নাম নিয়ে নেব। তাহলে আমরা জেটার নাম এ বি দিয়ে দিলাম। কেন্দ্র থেকে এই যে দেখো আমাদের যেটা বলেছে, হ্যাঁ না, বৃত্তের ব্যাসার্ধ আমরা ওয়ে, বৃত্তের ব্যাসার্ধ ওয়ে, এটা আমাদের দেওয়া আছে 13 সেমি। আর বৃত্তের একটি জে যার দৈর্ঘ্য 10 সেমি, মানে এ বি দেওয়া আছে এখানে 10 সেমি। আর এই যে বৃত্তের কেন্দ্র থেকে যে জের উপর দূরত্ব ওপিটা, এই ওপিটা আমাদের বের করতে বলেছে। বৃত্তের কেন্দ্র থেকে জের দূরত্ব কত, ওপিটা বের করতে হবে। দেখো আমরা এপি পেয়ে যাবো, এবি যদি জানা আছে 10, তাহলে এপিটা হবে এবির অর্ধেক। কেন অর্ধেক হবে? কারণ ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটাকে সমদ্বিখণ্ডিত করবে, এটা আমাদের উপপাদ্য আছে। তাহলে আমাদের এই যে এপিটা এবির অর্ধেক হয়ে যাবে। এবি যদি 10 হয় তাহলে এপি হয়ে যাবে আমাদের 5। আমরা এপি পেয়ে গেলাম কত? 5 সেমি। তাহলে আমরা দেখো এটা তো সমকোণ ত্রিভুজ, এটা লম্ব, এই সরলরেখাটা ওপিটা। তাহলে সমকোণ ত্রিভুজ অতিভুজ হচ্ছে ওয়ে, সমকোণ ত্রিভুজ থেকে ওপিটা পেয়ে যাবো আমরা। তাহলে ওয়েটা অতিভুজ, তাহলে এখানে আমরা ওয়ে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার এপি স্কোয়ার, আর লম্ব আমরা ওপিকে বললাম। তাহলে এখান থেকে কার মানটা, ওপি মানটা বের করবো।
তাহলে আমাদের হয়ে যাবে ওএ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। এদের মানগুলো ওএ হচ্ছে 13, 13 স্কোয়ার মাইনাস আর এপি 5, 5 স্কোয়ার, এটা 169 মাইনাস এটা 25, এটা বিয়োগ করে 144 পেয়ে যাবা। তাহলে ওপি কত পেয়ে যাবো? ওপি পেয়ে যাবো আমরা 12, 144 বর্গমূল 12। তো এই যে 12 সেমি দেখো, এই যে কেন্দ্র থেকে যে দূরত্ব বলেছিল সেটা কত পেয়ে গেলাম আমরা? ওপিটা 12 সেমি পেয়ে গেলাম। তো 12 সেমি আমাদের অ্যান্সার। দেখো অপশান আমাদের কত নম্বর আছে? বি নাম্বার আছে। তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে পাশের চিত্র আমাদের দেওয়া আছে, বলছে ও বৃত্তের কেন্দ্র আর বিএডি 65 ডিগ্রি। বিএডি মানে এই কোণটা আমাদের দেওয়া আছে কত? 65 ডিগ্রি। এই আমি এখানে লিখে দিচ্ছি 65 ডিগ্রি। আচ্ছা, তারপর আছে বিডিসি এই কোণটা কত বলেছে? 45 ডিগ্রি। তাই এটা আমরা লিখে দেবো এখানে 45 ডিগ্রি। তো আমাদের মান বের করতে বলেছে সিবিডি মানে এই কোণটা বের করতে বলেছে। চলো দেখো এই কোণটা আমরা কী করে পাবো। দেখো এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ। দেখো এই যে একই বৃত্তাংশস্থ কোণ আছে, এই যে সিবিএডি একই বৃত্তাংশস্থ কোণ, এই কোণটা আর এই কোণটা। তাহলে আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। তাহলে এই কোণটা যে 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমরা কত পাবো? এই কোণটা আমরা পেয়ে যাবো 45 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কোণটা 45 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই কোণটা আমরা বের করে নেবো। তাহলে এই পুরোটা হচ্ছে 65 ডিগ্রি আর এটা হচ্ছে 45, তাহলে এটা পেয়ে যাবো আমরা। তাহলে এই কোণের নাম আমরা কী বলবো? এটাকে আমরা সিএডি বলবো। তা দেখো কোণ সিএডি কত পাবো? এটা আমরা পাবো 65 ডিগ্রি থেকে 45 ডিগ্রি আমরা বাদ দিয়ে দেবো, তাই না? তাহলে কত পেয়ে যাবো? এটা হবে আমাদের 0, এটা হবে আমাদের 20 ডিগ্রি হবে। দেখো তাহলে এই কোণটা পেয়ে গেলাম 20 ডিগ্রি। এবার দেখো এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, এই কোণটা দেখো এই যে বৃত্তাংশস্থ সিডিএবি একই বৃত্তাংশস্থ কোণ আছে। তাহলে একই বৃত্তাংশস্থ কোণ সকল কোণ কী হয়? সমান হবে। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা 20 ডিগ্রি হবে। আমাদের সিবিডি চেয়েছিল, তো আমরা কিন্তু পেয়ে গেলাম সিবিডি কোণটা। সিবিডি কত পেয়ে গেলাম? 20 ডিগ্রি। তো এটা আমাদের অ্যান্সার। দেখো তাহলে আমাদের এখানে এই যে 20 ডিগ্রি দেখো অপশানে আমাদের ডি নাম্বারে আছে। দেখো 2 এর প্রশ্নগুলো, 2 এর 1 প্রশ্নটা এখানে বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় বিমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। বিমল বাবুর মূলধন নির্ণয় করতে বলেছে। দেখো এখানে সুদের হার কমে হয়, সুদের হার কমে হয়। দেখো আমাদের ছিল কত? 4%, সেখান থেকে কমে গেছে 3.3/4%। পার্সেন্টে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এটা সরল করো তো, এখানে 4, এটা 4 3 12 3 15, 15/4%। এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, এটা পেয়ে যাবে কত? এটা 1/4% পেয়ে যাবে। তো দেখো আমরা বলতে পারবো 1/4 টাকা আয় কমলে বিমল বাবুর মূলধন হয় কত? 100 টাকা। এই যে আমরা 1/4% থেকে পার্সেন্টেজ মানে 100-এর মধ্যে, তাহলে এত টাকা যদি আয় কমলে বিমল বাবুর মূলধন কত হবে? 100 টাকা। তাহলে 1 টাকা আয় কমলে বিমল বাবুর মূলধন হবে। দেখো তো একটা কিন্তু বড় আছে 1/4 চেয়ে, 1/4 ছোট 1-এর চেয়ে, তাহলে বড় মানে কি বেশি হবে। তাহলে বেশি পাওয়ার জন্য আমাদের কী করতে হবে? 1/4টাকে উল্টে লিখতে হবে, 4/1 লিখতে হবে, এত টাকা। তারপরে আয় কমেছে 60 টাকা। তাহলে 60 টাকা আয় কমলে বিমল বাবুর মূলধন হয় 3/4। তাহলে এটা 60 বেশি হবে, তাহলে 60টা গুণ হয়ে যাবে, 6 4 24, আর এদিকে 3টা শূন্য বসে যাবে, এত টাকা। তাহলে বিমল বাবুর মূলধন কত? আমাদের পেয়ে গেলাম কত? 24,000 টাকা। এবার দেখো 2 এর প্রশ্নটা আমাদের বলেছে x² - px + r = 0। আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, তা বলছে সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 1:2 যদি হয়, তাহলে p ও r এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। আচ্ছা, বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে, তাহলে এই অনুপাত থেকে আমরা বীজগুলি ধরবো। একটা 1 থেকে আমরা আলফা ধরে নিলাম, আর 2 থেকে 2 আলফা। তাহলে বীজদ্বয় পেয়ে গেলাম আলফা 2 আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা + 2 আলফা। বীজদ্বয়ের যোগফলের সূত্র -b/a। তাহলে মাইনাস বলতে দেখো মাইনাস বি কত আছে? পি আছে -p, আর এ তো 1, তো এটা দেখো পি পেয়ে গেলাম আমরা। তো এটা যোগ করে এখানে কত হবে? 3 আলফা। তো এখান থেকে আলফার মানটা পেয়ে যাবো p/3। এবার এবং বীজদ্বয়ের গুণফল
আলফা ইন্টু 2 আলফা, বীজ দিয়ে গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ, সি হচ্ছে আর এ তো 1, তাহলে শুধু আর হয়ে গেল। তাহলে এখানে আমরা টু আলফা স্কোয়ার পেয়ে যাচ্ছি আমরা, কত 2 আলফা স্কোয়ার। আর আলফার মান জানা আছে, আলফার মানটা বসিয়ে দেবো এখানে, p/3 তার হোল স্কোয়ার। আর তাহলে এখানে দেখো বা 2 ইন্টু পি স্কোয়ার বাই 9, আর এদিকে আর, এবার যদি বর্গগুণ করে দাও তাহলে 2p স্কোয়ার সমান সমান 9r পেয়ে যাবো। পি ও আর এর মধ্যে, তো এটাই আমাদের কিন্তু সম্পর্ক, নির্ণীয় সম্পর্ক, তাই অ্যান্সারটা এটা। দেখো 2 এর 3 প্রশ্নটা এখানে বলেছে একটি বৃত্তের এ বি ও সিডি দুটি সমান্তরাল যে এমন যে এ বি 10 সেমি এবং সিডি 24 সেমি, যে দুটি বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত এবং ওদের মধ্যে দূরত্ব 17 সেমি, তাই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। দেখো ছবিটা আঁকি আমরা, প্রশ্নে যেভাবে বলেছে সেভাবে আমরা ছবিটা তৈরি করব। এখন দুটি যে আছে, একটা ছোট যে একটা বড় যে, তার কেন্দ্রবিন্দু যদি এখানে হয় তাহলে ছোট যেটা আমরা উপরে দেখালাম, এই ছোট যে একটা বলেছে দেখো 10 সেমি, ছোটোটা 10 সেমি, তো এখানে এ বি নাম আছে, এটা 10 সেমি বলেছে, এটা 10 সেমি। আর আমাদের বড়টা আমরা সিডি নাম দিয়েছে, আচ্ছা পরে আমরা এটা দিচ্ছি, যে দুটির মধ্যে দূরত্ব এটা সিডি, আর যে দুটির মধ্যে দূরত্ব 10 সেমিটা পরে লিখছি আমরা, এখানে পি দিলাম। এই যে দুটির মধ্যে দূরত্ব হয়েছে পি কিউ, এখানে আমরা কিউ দিয়ে দেবো, পি কিউ। আর কেন্দ্রবিন্দু আমরা কোথায় দেবো, এখানে কেন্দ্রবিন্দু দিচ্ছি, কেন্দ্রবিন্দু হচ্ছে ও। ব্যাসার্ধ আমাদের এই যে ও এ বি দেওয়া আছে 10 সেমি, তাহলে এ বি দেওয়া থাকলে এপি কিন্তু পেয়ে যাবো আমরা, এ বি এর অর্ধেক হবে এপি। কেন? কারণ ব্যাস নয় এরূপ কোনো জের পর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করি, তাহলে এপি সমান পিবি, এপিটা এবির অর্ধেক হয়ে যাবে, অর্ধেক বলতে 10-এর অর্ধেক মানে 5 সেমি হয়ে যাবে। ঠিক আছে, সিডি আমাদের বলেছে 24 সেমি। আচ্ছা সিডি 24 সেমি হলে সি কিউ পেয়ে যাবো, সি কিউ কত হবে, সি কিউ হয়ে যাবে আমাদের 12 সেমি, অর্ধেক হয়ে যাবে একইভাবে। তাহলে এখানে আমাদের এই যে এটা যদি আমরা যোগ করি ব্যাসার্ধ, আমাদের ওএসি আমাদের ব্যাসার্ধ। তাহলে এবার দেখো তো আমরা এপি পেলাম, এপি এটা 5, আর এই যে দেখো আমাদের যে পি কিউটা বলে দিয়েছে, পি কিউটা কত বলেছে আমাদের 17 সেমি। তাহলে পি কিউ যদি 17 হয়, আমরা ধরে নিব ওপিটাকে ধরে নিচ্ছি, ওপিটাকে এক্স ধরে নিব। ঠিক আছে, ওপি যদি এক্স হয় তাহলে দেখো তো আমাদের এখানে ও কিউটা কত হবে, ও কিউটা হবে আমাদের 17 মাইনাস এক্স। এই যে দেখো সব মানগুলো আমরা ধরে নিলাম। এবার এই যে সমকোণী ত্রিভুজ থেকে আমরা দেখো কী পাবো, তাহলে এই সমকোণী ত্রিভুজ আমরা নিব ত্রিভুজ এওপি থেকে অতিভুজ হবে ওএ, আমরা ওএ স্কোয়ার অতিভুজ, আর এখানে আমরা এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার করতে পারবো। এখানে মানগুলো দেখো, আমরা ওএ স্কোয়ার মানটাই বের করবো। তাহলে এখানে এপির মান জানা আছে 5-5-এর স্কোয়ার, আর ওপি দেখো আমরা যে ওপিটা এক্স ধরে নিয়েছি, তাহলে ওপি আমরা এক্স এস স্কোয়ার, এটা 25 প্লাস এস স্কোয়ার, ঠিক আছে 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার এই যে সমকোণী ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা যদি আমরা নিই, তাহলে এখানে ত্রিভুজ সিও কিউ থেকে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওসি, তাহলে ওসি স্কোয়ার সমান সমান সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। দেখো ওসি আর ওএ সমান, তাহলে ওসির জায়গায় আমরা ওএ বসিয়ে দেবো, তাহলে যে ওএ স্কোয়ার। আর সি কিউর মান কত পেয়েছে, দেখো সি কিউ আমরা বের করেছি 12, তাহলে এটা হচ্ছে 12 স্কোয়ার। আর ও কিউ বের করেছে দেখো 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ওএ স্কোয়ার সমান সমান 12 স্কোয়ার 144। এবার দেখো এখানে এ স্কোয়ার, তাহলে 17 স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ওএ স্কোয়ার (144) প্লাস 17 স্কোয়ার, দেখো 17 স্কোয়ার আমরা 289 পেয়ে যাবো, এটা 34x প্লাস এস স্কোয়ার। আচ্ছা ওএ স্কোয়ারের মানটা আমরা বসিয়ে দিই, ওএ স্কোয়ার মানে হচ্ছে 25 প্লাস এস স্কোয়ার, এটা 144। আচ্ছা এদেরকে যে যোগ করে নিব আমরা, তাহলে যোগ করলে কত হবে দেখো 9 আর 4 13, এদিকে 8 আর 4 12 13,
আর 2 একে 3 4 433 মাইনাস 34x প্লাস এস স্কোয়ার কেটে দাও। আচ্ছা আমরা এদিকে 34xটা এদিকে নিয়ে আসলাম, আর এটার সঙ্গে এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে পেয়ে যাবে। দেখো 5 কত 13, 8 দিলে এটা গেলো 2 দিয়ে 0, ঠিক আছে, 4টা বসে গেল। এবার 34 আর 408কে ভাগ করবা, এটা পেয়ে যাবা 12 পেয়ে যাবা, ঠিক আছে। 34 আর 12 গুণ করে 408 পাবা, তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম 12 পেয়ে গেলাম। এবার আমরা দেখো ব্যাসার্ধ আমাদের বের করতে বলেছে, তাহলে আমরা 1 নঙে বসিয়ে দেবো। তাহলে 1 নঙে যদি বসিয়ে দিই, তাহলে এখানে করি দেখো 1 থেকে দেখো তো ওএ স্কোয়ার 25 প্লাস এস স্কোয়ার মান 12 পেয়েছি, তাহলে 12 স্কোয়ার 25 প্লাস 12 স্কোয়ার 144, এটা যোগ করে পেয়ে যাবে 169। তাহলে ওএ কত পেয়ে গেলাম 13, তাহলে ওই হচ্ছে ব্যাসার্ধ। তা দেখো বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম, বৃত্তের ব্যাসার্ধ কত সমান 13 সেমি, এটা আমাদের অ্যান্সার। 4 প্রশ্নটা দেখো বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোণ এবিসি 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা দেখো আমরা ছবিটা আঁকি, তা আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম। এবার এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। এখানে বৃত্তের কেন্দ্র নিলাম, এই যে আমাদের একটা ত্রিভুজ। তাহলে এখানে দেখো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের নামটা এটা দেব এ বি সি, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে যোগ করছি, দেখো এসি, এই যে এটা ও কেন্দ্রবিন্দু, তাহলে ও এ আর ও সি আমরা যোগ করলাম। এখানে ওবিটা যোগ করছি আমরা, এই যে ওবিটা। তা দেখো এখানে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ আমরা তুলে নিব, ত্রিভুজ এওবি বলি আমরা, এওবি ত্রিভুজ, এই ত্রিভুজটা এওবি, ও ত্রিভুজ বিওসি বলি আমরা, বা সিওবি, এদিকে ত্রিভুজটা এদিকে ত্রিভুজটাকে। তো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। তো এর দেখো সর্বসম দেখাতে গেলে আমরা 3টা শর্ত সমান আমরা পেয়ে যাচ্ছি ও এ সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। 2 নম্বর পেয়ে যাবো, দেখো এই যে ওবি বাহুটা সাধারণ বাহু, ওবি সমান ওবি বাহুটা এই ত্রিভুজের, ওবি বাহুটা ওই ত্রিভুজেরও। 3 নম্বর শর্ত আমরা দেখো এবি সমান বিসি বলতে পারবো, যদি সমদ্বিবাহু ত্রিভুজ দুটি বাহু সমান আছে। দেখো এবিসি কোণটা 120 ডিগ্রি বলেছিল, এই কোণটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের কী হবে, তাহলে এর 120 ডিগ্রি হয়, তো সমান দুটো বাহু কিন্তু এই দুটো বাহু হবে। তাহলে এবি সমান বিসি, এটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে দেখো এই ত্রিভুজ দুটো আমরা কী পেয়ে গেলাম, সর্বসম পেয়ে গেলাম। অর্থাৎ ত্রিভুজ এওবি সর্বসম ত্রিভুজ সিওবি। আচ্ছা সর্বসম ত্রিভুজ অনুরূপ যে কোণ আছে, এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান হবে। তাহলে কোণ ওবিএ সমান কোণ ওবিসি, এরা সমান। এবার দেখো তো দুটো কোণ সমান, আর এই কোণটা আছে 120 ডিগ্রি, তাহলে অর্ধেক করে হয়ে যাবে। তো অর্ধেক করে বলতে এটা 60 ডিগ্রি হয়ে যাবে। এবার দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ আর ও এটা ব্যাসার্ধ, দুটো বাহু ব্যাসার্ধ, দুটো বাহু সমান, ওবি ও এ সমান। তাহলে এই দুটো বাহু সমান হলে এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান হবে। তাহলে এই কোণটা কত হবে, 60 ডিগ্রি। এখন এই যে ত্রিভুজটা আছে এওবি ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেল 60 ডিগ্রি করে, তাহলে এই কোণটা কত হবে, 60 ডিগ্রি হবে। ত্রিভুজে 3টি কোণে যোগ হলে 180 ডিগ্রি, তা 3টি কোণের মান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি করে। তাই যে ত্রিভুজটা কী হয়ে গেলো, সমবাহু ত্রিভুজ। দেখো আমাদের কিন্তু ব্যাসার্ধ 5 সেমি বলে দিয়েছিল, ব্যাসার্ধগুলো 5 সেমি। তাহলে ওয়ে যদি 5 সেমি হয়, তাহলে যে সমবাহু ত্রিভুজটা হয়ে গেছে, তাহলে এবিটা কত হবে, 5 সেমি হবে। তো দেখো আমরা এবিটা কিন্তু পেয়ে গেলাম 5 সেমি, এবি চেয়েছিল। আর দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও বেদ বলতে হচ্ছে উচ্চতা ধরে নিতে পারো, মোটাটা দৈর্ঘ্য প্রস্থ বেদ বা উচ্চতা অনুপাত দেওয়া আছে 3:2:1, আর সমগ্রতার ক্ষেত্রফল দেওয়া আছে 44 বর্গ সেমি। তা ওই বাক্সের সর্বাপেক্ষা কত লম্বা কাঠি রাখা যাবে। আচ্ছা দেখো এখানে অনুপাতগুলো দেওয়া আছে, আমাদের অনুপাতগুলো আছে কত, 3:2:1। তাহলে আমরা দেখো এই যে দৈর্ঘ্য হচ্ছে 3 থেকে আমরা 3x ধরে নেব, প্রস্থ 2 থেকে 2x ধরে নেব, আর বেদ বা উচ্চতা এটা যে 1 আছে, তাহলে এখানে আমরা x ধরে নেব। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা পেয়ে গেলাম। এবার দেখো সমগ্রতার ক্ষেত্রফলের সূত্র 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস
উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটা হচ্ছে কি এই যে দেশলাই বাক্সের সমগ্রতার ক্ষেত্রফল, যেটাকে আমরা বলবো আয়তঘন। দেশলাই বাক্সটার আকৃতি হচ্ছে আয়তঘন, আয়তঘন ঘনবস্তু, তাহলে আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। আর এই যে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে 44 বর্গ সেমি, 44 সমান 2 দিয়ে কাটাকাটি করলে আমরা 22 পেয়ে যাবো। আচ্ছা, এখানে যদি আমরা সরল করি, এটা আমরা পেয়ে যাবো 6s², এটা পেয়ে যাবো আমরা 2s², এখানে পাবো আমরা 3s², থেকে 22, এখানে যোগ করে আমরা পেয়ে যাবো 11s², 22, 11 দিয়ে 22, তাহলে x সমান আমরা √2 পেয়ে যাবো, x এর মানে √2। তাই এখানে দেখো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য আমরা পেয়ে যাব 3√2, প্রস্থ পেয়ে যাব 2√2, আর বেধ বা উচ্চতা পেয়ে যাব আমরা √2। তো আমাদের দেখো বলেছে যে ওই বাক্সের সর্বাপেক্ষা কত লম্বা কাঠি রাখা যাবে। দেখো লম্বা কাঠি সবচেয়ে বেশি লম্বা কাঠি যেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। তো আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? তা আমরা এখানে লিখে দেব সবচেয়ে লম্বা কাঠি রাখা যাবে সমান যে কর্ণের দৈর্ঘ্যটা, কর্ণের দৈর্ঘ্যের সূত্র দেখো দৈর্ঘ্যের স্কোয়ার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3√2 তার স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, প্রস্থ হচ্ছে আমাদের 2√2 তার স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে √2 তার স্কোয়ার। এই যে কর্ণের দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাই হচ্ছে সবচেয়ে বড় দৈর্ঘ্য যেটা আমাদের বাক্সের মধ্যে কাঠি রাখা যাবে, সবচেয়ে বড় কাঠি। তাহলে এই দৈর্ঘ্যটা, তাহলে এখানে এককটা আমরা কী দেবো, সেমি দিয়ে দেবো, এত সেমি। তাহলে সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এটা আমরা 9 × 2 পাবো, এটা 4 × 2 পাবো, এটা 2 পেয়ে গেলাম, এটা সেমি। আচ্ছা, এখানে 18 প্লাস এটা 8 প্লাস 2, এটা কত হবে? এটা দেখো দেখে আমরা 28 পেয়ে যাবো। 28কে ভেঙে নেবা 4 × 7 পাবা, 4 বর্গমূল 2, কিন্তু আর 7টা থেকে যাবে, 2√7 সেমি। তা এটাই আমাদের অ্যান্সার, যে বাক্সের মধ্যে সবচেয়ে বড় যে সর্বাপেক্ষা কাঠিটা রাখা যাবে সেটা হচ্ছে কত সেমি লম্বা হবে, সেটা হবে 2√7 সেমি লম্বা হবে। আর দেখো 3-এর অঙ্ক, তো 3-এর অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নম্বর 108 পাতার স্কুল 12, সেখানে দেখবা 3-এর অঙ্কটা আছে। তো তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নিও। দেখো 3-এর অথবা অঙ্কটা আমাদের এখানে বলছে রোকেয়া বেবি 3000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%। 3 বছরের শেষে রোকেয়া বেবি সুদে আসলে কত টাকা জমা দেবেন তা বের করতে বলেছে আমাদের। তাহলে দেখো আমরা কি করব, এখানে একটা সূত্র আছে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আমরা লিখব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। সূত্রটা মনে রাখবো, দেখো সূত্রটা হচ্ছে P × 1 + R1/100 × 1 + R2/100 × 1 + R3/100। এই হচ্ছে আমাদের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। যখন আমাদের বার্ষিক সুদের হারটা ভিন্ন ভিন্ন থাকবে তখন তোমরা এইভাবে একবারে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা পেয়ে যাবা, যেটা হচ্ছে সুদ আসল। মানগুলো বসে দাও, পি বলতে আসল, এখানে আসলটা বলে দিয়েছে 30,000, 3 4টা শূন্য আছে। 1 + R1, দেখো আমাদের হচ্ছে, দেখো R1 হচ্ছে প্রথম বার্ষিক সুদের হারটা, সেটা হচ্ছে আমাদের 4%, 4/100, আর 1 + R2 হচ্ছে 5%, 5/100, 1 + R3 হচ্ছে আমাদের 6/100। এই যে আমাদের এত টাকা দিয়ে দেবো, আচ্ছা আমাদের সুদ আসল যেটা বের হচ্ছে 30,000। এখানে দেখো এটা 104/100 পেয়ে যাবে, এটা 105/100, আর এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করে 106/100 টাকা। আচ্ছা, এখানে 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 2 শূন্য। আচ্ছা, আমরা দেখো এইগুলো সবগুলো সংখ্যা গুণ করব এবং 100 দিয়ে ভাগ করব। তাহলে আমরা গুণ করে 100 দিয়ে ভাগ করে আমরা সংখ্যাটা পেয়ে যাব 34,725.60 টাকা। এই যে দেখো
তাহলে আমাদের কিন্তু সুদ আসল টাকাটা হয়ে গেছে। যে বলেছিল যে 3 বছরের শেষে রোকেয়া বেবি সুদে আসলে কত টাকা জমা দেবেন, তো সুদে আসলে এই টাকাটা জমা দেবেন, এটাই আমাদের অ্যান্সার। 4-এর 1-এর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তোমাদের যেতে হবে পেজ নম্বর 105 পাতার স্কুল 9, সেখানে দেখবা 4-এর 1-এর অঙ্কটা আছে। তো তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নেবে। এবার দেখো 4-এর 2 নম্বর অঙ্কটা, আমাদের এটা সমাধান করতে হবে, এক্সের মান বের করতে হবে। তা আছে আমাদের x-12 ইন্টু x-13 সমান 34/33 স্কোয়ার। তো চলো আমরা আগে এটা গুণ করে নিই। এটা s স্কোয়ার মাইনাস 13x মাইনাস 12x আর প্লাস আর 12 দ্বারা গুণ করে 156 পেয়ে যাবা। এদিকে 34/33, আচ্ছা 33-এর বর্গ, 33 গুণ করে তোমরা পেয়ে যাবা 1089। আচ্ছা এখানে s স্কোয়ার মাইনাস এটা যোগ করে এটা পেয়ে যাবা 25x প্লাস 156, এটা 34/1089। আমরা যে বর্গগুণ করে নিই তো এটা হবে 1089 s স্কোয়ার। দেখো 25 আর 1089 গুণ করবা, এই দুটো গুণ করে তোমরা পেয়ে যাবা 27225x। এরপরে প্লাস এই যে 156 আর 1089 এই দুটো গুণ করবা, এই দুটো গুণ করে পেয়ে যাবা 169 884 এটা গুণ করে পাবা। ঠিক আছে, আর এদিকে আমাদের থেকে যাবে 34,089 s স্কোয়ার, আর এটা 27225x প্লাস, আর দেখো এখানে যদি বিয়োগ করি এটা এদিকে এসে বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে এটা দেখো তো এটা 4 0 এটা 5 মানে 50 হয়ে যাবে, 84টা 50 হয়ে যাবে। ঠিক আছে, এদিকে 0 হয়ে যাবে, এটা বিয়োগ করে দিলাম বা 1089 s স্কোয়ার। এখন আমরা মিডিল ফ্যাক্টর, এটা মিডিল ফ্যাক্টরটা ভাঙাবা, এভাবে ভাঙাবা, এটা পাবা -14 190x আর এটা পাবা -130 আর 130 35x এটা পেয়ে যাবা। ঠিক আছে, এখানে প্লাস 169 আর 850 আমরা বসিয়ে দিলাম। এগুলো একটু মনে রেখে দেবো, বড় বড় সংখ্যাগুলো আছে কীভাবে ভাঙবে এই সংখ্যাগুলো একটু তোমাদের মনে রেখে দিতে হবে। আচ্ছা তাহলে এবার আমরা দেখো কমনটা এখানে আমরা 33 কমন নিব, 33x কমন যাবে, তাহলে আমরা নিব 33x কমন। তাহলে এখানে 33x পাবো, কারণ 33 গুণ করে আমরা 1089 পেয়েছিলাম। এখানে মনে রাখবা 33 এটাকে ভাগ করবা, ভাগ করে পেয়ে যাবা 430। ঠিক আছে, এটা পাবা 430 পাবা। আচ্ছা এবার দেখো এখানে -395 আমরা কমন নেব, 395 দিয়ে দুজনকে ভাগ যাবে, তাহলে এখানে এটাতে ভাগ করে 33x পাবা, প্লাস মাইনাসে মাইনাস, আর এটা 430 পাবা। এটা তো তোমরা এখান থেকে বুঝে নিতে পারবা। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বা আমাদের 33x - 430 কমন নিয়ে নিলাম, আর 33x - 395 ইজিক্যাল টু 0। এই যে ফ্যাক্টরটা হয়ে গেছে, আর হয় অথবা দিয়ে আমরা এক্সের মানটা বের করে নেব। হয় 33x - 430 ইজিক্যাল টু 0 বা x সমান 430/33। এটা ভাগ করে নিবা 430, দেখো আমরা একবার নিব 33, এটা 0 এটা 1 0, এবার এখানে নিব কত 3 বার নিব, তাহলে 99 হবে। এখানে এটা 1 নেমে যাবে, 13 পূর্ণ 1/33। তা দেখো বা এক্সের মানটা পেয়ে গেলাম 13 পূর্ণ 1/33। এবার অথবা দেখো অথবা 33x - 395 ইজিক্যাল টু 0। এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবা 395/33। এখানে ভাগ করে নাও, এখানেও একবার নাও, এটা নামবে আমাদের 6, এটা 5। আচ্ছা 33 দিয়ে 66, তাহলে এখানেও একবার নিব। আচ্ছা প্রথমে একবার নিয়েছে, আবার একবার নিব 33, 3 এর বদলে 5 2 দিলে, আর এটা হয়ে গেল আমাদের 3 দিলে 32, তাহলে 11 পূর্ণ 32/33। তাহলে এখান থেকে এক্সের মানটা পেলাম 11 পূর্ণ 32/33। দেখো এক্সের দুটো মান পেয়ে গেছি, এটা একটা এক্সের মান, এটা এক্সের মান। তাহলে এই ছিল আমাদের সমাধানটা। সমাধান করে এক্সের মান বের করতে বলেছিল, দেখো আমরা মিডল ফ্যাক্টর করে বের করে নিয়েছি।
দেখো 5 নম্বর অঙ্কটা তোমরা পেয়ে যাবে আগের ক্লাসে পেজ নাম্বার 102 পাতার স্কুল 5, সেখান থেকে 5-এর অথবা অঙ্কটা আছে। আর 5-এর অথবা অঙ্কটা তোমরা আগের ক্লাসে পাবা, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 108 পাতার স্কুল 12, দেখবো 5-এর অঙ্কটা আছে। তাহলে আগের ক্লাসে গিয়ে এই দুটো অঙ্ক তোমরা দেখে নেবা। দেখো 6-এর অঙ্কটা আমাদের দেওয়া আছে b বাই a প্লাস b সমান সমান a প্লাস c মাইনাস b বাই b প্লাস c মাইনাস a সমান সমান a প্লাস b প্লাস c বাই 2a প্লাস b প্লাস 2c, এটা আমাদের দেওয়া আছে। তো আমাদের প্রমাণ করতে বলেছে a বাই 2 সমান সমান b বাই 3 সমান সমান c বাই 4। দেখো আমরা এটা থেকেই প্রমাণটা নিয়ে আসবো। তো আমরা কী করছি দেখো, প্রথমটাকে উপর নিচ 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2b 2a প্লাস 2b। আর এটাকে কোনো কিছু করবো না, এটা আমরা রেখে দেব। আবার এই যে শেষের পার্টটাকে আমরা লব হরকে 2 দিয়ে গুণ করে নেব, তাহলে 2 দিয়ে গুণ করলে 2a 2b প্লাস 2c, আর নিচে এখানে 4a হবে প্লাস 2b প্লাস 4c। এবার আমরা কী করব, এবার আমরা সংযোজন প্রক্রিয়া লাগিয়ে দেবো। দেখো সংযোজন প্রক্রিয়াটা কি, আমরা লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল। তো লব কত আছে এখানে 2b প্লাস এর লবটা a প্লাস c মাইনাস b, আর এর লবটা 2a প্লাস 2b প্লাস 2c। ঠিক আছে, আর যদি বন্ধনী আকারে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো প্রত্যেকটা লবের যোগফল বাই এবার প্রত্যেকটা হরের যোগফল। প্রথম হরটা আছে 2a প্লাস 2b প্লাস, তারপরে হরটা আছে b প্লাস c মাইনাস a, পরের হরটা আছে 4a প্লাস 2b প্লাস 4c, 2b আছে। ঠিক আছে, এটা কি, এটা করলাম আমরা করলাম সংযোজন প্রক্রিয়া। তোমরা লিখে দেবা এখানে সংযোজন প্রক্রিয়া করে পাই। আচ্ছা দেখো উপরে যদি যোগ করি তাহলে তোমরা এখানে দেখো এভাবে পেয়ে যাবা। কত পেয়ে যাবা, এই যেখানে দেখো 2b আছে, এদিকে 2b আছে, আর এখানে এই যে একটা বি চলে যাচ্ছে, তাহলে আমরা কত পাবো 3b পাবো। তাহলে এখানে তোমাদের বলে রাখি এখানে 3 কমন নিয়ে নিবা, তাহলে a প্লাস বি প্লাস সি এটা পেয়ে যাবা। ঠিক আছে, আর নিচে দেখো এখানে একটা আমি করে দেখছি 2a, আর এ মাইনাস এ চলে গেল, তাহলে এখানে কত একটা এ, আর এখানে 4টা এ, তাহলে 5টা এ, তাহলে এখানে প্রত্যেকটা 5টা করে পাবা। তার 5 কমন নিয়ে a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এভাবে তোমরা সরলটা করবে, এভাবে পেয়ে যাবা। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি কেটে আছে উপর নিচ, তাহলে আমরা কত পেয়ে গেলাম 3/5 পেয়ে গেলাম। তার প্রত্যেকটা অনুপাত এর সঙ্গে সমান। তাহলে আমরা দেখো আমরা এখানে করে দেখাচ্ছি এই জায়গায়। তা অতএব এই যে বি বাই এ প্লাস বি তার সমান বলতে পারবো 3/5, বর্গমূল করে নেব 5b সমান সমান 3a প্লাস 3b। আচ্ছা তাহলে এখানে আমরা দেখো তো এটা এদিকে বিয়োগ হয়ে যাবে, এদিকে 2b এদিকে 3a, তাহলে আমরা করছি b বাই 3 আর a বাই 2। তাহলে আগে আমরা করছি a বাই 2, তারপর লিখবো b বাই 3 করে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এবার এটা সমান সমান 3/5 করবো, কোথায় দেখাবো, চলে আসি এখানে আমরা এদিকে। তাহলে দেখো এবং দিয়ে বলি আমরা a প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ সমান সমান 3/5। বর্গমূল করে নাও 5a 5c মাইনাস 5b, এদিকে 3b প্লাস 3c মাইনাস 3a। আচ্ছা তা দেখো তো আমাদের এই যে এগুলো একদিকে নিয়ে আসলে 8a, সিটা ওদিকে নিয়ে চলে যাবো, আর এদিকে দেখো 3b এটা হয়ে যাবে কত মাইনাস 8b, আর এদিকে দেখো 5c এদিকে আসবে, 3c ছিল তো এদিকে সমান সমান মাইনাস 2c হয়ে যাবে। আচ্ছা 8a এটা আমরা 4 করলাম আর 2b করলাম মাইনাস 2c, বা 8a মাইনাস 4 ইন্টু দেখো 2bর মানটা আমরা এই যে এখানে 2bর মানটা 3a লিখতে পারবো, যে 2b সমান সমান কত 3a, তা 2bর জায়গায় আমরা 3a বসে দিলাম মাইনাস 2c। তাহলে এখানে মাইনাস 12 আর 8a, তো এটা বিয়োগ করে কত পাবা মাইনাস 4a পেয়ে যাবা, এদিকে মাইনাস 2c, মাইনাস মাইনাস কেটে গেল। তা দেখো এখান থেকে আমরা কী পেয়ে যাবো, দেখো a বাই 2 আর এখানে c বাই 4 পেয়ে যাবা, এটাকে আমরা 2 নং নাম দিয়ে দেবো। তাহলে 1 ও 2 থেকে আমরা কী বলে দেবো, তো প্রমাণটা চলে আসবে। কোথায় করে দেখাবো, আমি এখানে করে দেখে যাচ্ছি এই জায়গায় দেখো। তো বলবো আমরা 1 ও 2 থেকে পাই a বাই 2
সমান সমান b/3 সমান সমান c/4। দেখো এটা কিন্তু সমান হয়ে গেল, যেটা প্রমাণ করতে বলেছিলাম আমরা প্রমাণটা নিয়ে চলে আসলাম। তাহলে আমরা লিখে দেবো প্রুভড। আর দেখো 6 অথবা অঙ্কটা আমাদের দেওয়া আছে x সমান সমান √3 + √2। আমাদের মান বের করতে বলেছে x³ + 1/x³ এর মান বের করতে বলেছে। আচ্ছা x এর মান দেওয়া আছে, আমরা 1/x বের করবো। তো এটা 1/√3 + √2 হয়ে যাবে। আচ্ছা তাহলে 1/x এটা যদি আমরা হর কোঅর্ডিনেশন করে নিই, তাহলে যেটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে ঘূর্ণিজ গুণ হবে। তাহলে এখানে আমাদের হয়ে যাবে √3 - √2, √3 - √2 উপরে, আর এখানে a² - b² সূত্র পড়ে যাবে। 3 - √2 এটা 3 - 2 পেয়ে যাবে, এটা তো 1। তাহলে 1/x এর মানটা কত পেয়ে গেলাম? √3 - √2। আচ্ছা আমরা কী করবো, এই যে x + 1/x যোগটা করে নেব। x এর মান √3 + √2 আর 1/x এর মান √3 - √2। এখানে দেখো √2 কেটে যাচ্ছে, তাহলে 2√3 রয়ে গেল। এবার আমরা এখন এই যে x³ + 1/x³ মান বের করতে বলেছে, তাহলে আমরা সূত্র ভাঙাবো a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র। তাহলে a + b তার হোল কিউব -3ab × a + b, এটা হচ্ছে a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র। এর মান আমরা বের করলাম 2√3 তার কিউব, x কেটে দাও 3 × আর এর মান 2√3, এটা 8 পেয়ে যাবা। দেখো √3 কিউব বলতে একটা 3 হবে আর একটা √3 থেকে যাবে, 3√3 হবে, তাই না? 3টা √3 গুণফল, 2টা √3 3 আর একটা √3 থেকে যাবে, এটা 6√3। আর 3 × 24, এটা পেয়ে যাবো আমরা। আর 3 × 24 √3 6√3, 24 থেকে 6 বিয়োগ করবা, পেয়ে যাবে 18√3। এটাই আমাদের অ্যান্সার, 18√3। দেখো 7 অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 102 পাতার স্কুল 6, সেখানে দেখবা 7 এটা 7 এবং 7 অথবা দুটো উপপাদ্য আছে, এই দুটো উপপাদ্য আগের ক্লাসে পাবা। তো 7 উপপাদ্যটা বলে দিলাম কোথায় আছে। 7 অথবা উপপাদ্য তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 101 পাতার স্কুল 4, সেখানে দেখবা 7 উপপাদ্যটা। আর 8 অঙ্কটা তোমরা পাবা, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 115 পাতার স্কুল 20, দেখবো 8 অঙ্কটা আছে। 8 অথবা অঙ্কটা তোমাদের যেতে হবে 102 পাতার স্কুল 6, 8 অথবা। তাহলে এই অঙ্কগুলো আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কগুলো দেখে নাও। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, তোমাদের করে দিয়েছি ভালো করে। তোমরা শুধু মনোযোগ সহকারে সবগুলো ক্লাস ভালো করে দেখো। দেখো আমাদের ফার্স্ট সামেটিভের যতগুলো স্কুল ছিল সবগুলো স্কুল তোমাদের কিন্তু দেওয়া কমপ্লিট। এবার তোমাদের শুধু ভালো করে মন দিয়ে ক্লাসগুলো দেখার কাজ। তোমরা ভালোভাবে ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা দাও। তোমাদের যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে তোমরা কমেন্টে জানাবা কার কবে পরীক্ষা শেষ হয়েছে, তোমরা কমেন্টে জানাচ্ছ। কারণ পরীক্ষা শেষ হওয়ার পরই তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের গণিত বই থেকে অঙ্ক শুরু হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও। তোমাদের তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।